2026 সালে ভারতের চারপাশে একের পর এক এমন ঘটনা ঘটছে যা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ভারতের চারপাশে নীরবে বদলে যাচ্ছে যুদ্ধের মানচিত্র। মাত্র কয়েক মাসের ব্যবধানে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণকে নতুন করে ভাবতে বাধ্য করছে। একদিকে চীন থেকে পাকিস্তান পেয়ে গেছে অত্যাধুনিক সাবমেরিন, অন্যদিকে বাংলাদেশ চীনের হাতে একটি বন্দর তুলে দিয়েছেন। আর এই দুই ঘটনার জন্যই ভারত মহাসাগরে শুরু হয়েছে এক নীরব কূটনীতির লড়াই। প্রশ্ন হলো, চারদিক থেকে এত কৌশলগত চাপ বাড়ার পরও ভারত কেন এখনো এতটা আত্মবিশ্বাসী? ভারত কি আগে থেকেই এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল, নাকি তাদের হাতে রয়েছে এমন কোনো কৌশল যা প্রকাশ্যে খুব কম আলোচিত হয়? আজকের ভিডিওতে আমরা সেসব তথ্য বিশ্লেষণ এবং ভূ রাজনৈতিক বাস্তবতার আলোকে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। ভিডিওটির শেষে জানতে পারবেন ভারতের এমন এক কৌশলগত শক্তির কথা যা এই পুরো পৃথিবীর সমীকরণকে পাল্টে দেবে। 2026 সালের জুনে বাংলাদেশের সরকার প্রধানের চীন সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট 17টি চুক্তি ও সমঝোতার স্মারক সই হয়। তবে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি আলোচনা চলছে মোংলা বন্দর সংক্রান্ত সমঝোতাটি নিয়ে। মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দরকে ঘিরে দুই দেশের নতুন অংশীদারিত্ব আঞ্চলিক কৌশলগত হিসাব নিকাশে এক বড় পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত শুরু হওয়ার আগে 2015 সালে মোংলা বন্দরের পাশে একটি জমি ভারতকে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ এক দশকেও সেই প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় 2025 সালে চুক্তিটি বাতিল করে ঢাকা। এরপর 2026 সালে কৌশলগতভাবে ওই একই এলাকায় বিনিয়োগের জন্য সুযোগ পায় চীনের একটি বড় নির্মাণ প্রতিষ্ঠান, যা সেখানে শিল্প ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, একটি বন্দরের পাশের জমির বিনিময় নিয়ে কেন এত আলোচনা? কারণ বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে জড়িত আছে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের প্রশ্ন। মোংলা বন্দর কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার এবং ভারতের সীমান্ত থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এত কাছাকাছি কোনো বন্দরে যদি ভবিষ্যতে উন্নত সামুদ্রিক নজরদারির ব্যবস্থা, রাডার বা সেন্সর প্রযুক্তি স্থাপন করা হয়, তাহলে বঙ্গোপসাগর এবং ভারতের পূর্ব উপকূলীয় গুরুত্বপূর্ণ নৌ চলাচলের ওপর নজর রাখা অনেক সহজ হয়ে যেতে পারে। আর ঠিক এই সম্ভাবনাই এখন ভারতের নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মোংলা বন্দরের পাশাপাশি তিস্তা নদী উন্নয়ন প্রকল্প নিয়েও জোর আলোচনা চলছে। চীনের অংশগ্রহণে এই প্রকল্পের অগ্রগতির খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নতুন করে কৌশলগত গুরুত্ব অর্জন করছে। তিস্তা অঞ্চল ভারতের শিলিগুড়ি করিডোরের, যা চিকেন স্নেক নামেও পরিচিত, তুলনামূলকভাবে কাছাকাছি অবস্থান রয়েছে। এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র স্থলপথ হিসেবে কাজ করছে। ফলে এই অঞ্চলে যে কোনো বড় অবকাঠামোগত উন্নয়ন স্বাভাবিকভাবেই ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের নজর কেড়েছে। এই দুটি প্রকল্পই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের চীনের ক্রমবর্ধমান ভূমিকাকে তুলে ধরছে এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে। চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে সম্ভাব্য নতুন অর্থনৈতিক করিডোর নিয়ে বড় আলোচনা শুরু হয়েছে। একসময় এই পরিকল্পনাও ভারতের অন্তর্ভুক্ত ছিল এবং এর নাম ছিল BCIM, বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর। তবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় ইঙ্গিত মিলছে যে ভারতকে বাদ দিয়ে শুধু চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা চলছে। বিশ্লেষকরা মনে করছেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সংযোগ ও ভূ রাজনৈতিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এই আঞ্চলিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরির পাশাপাশি ভারতের প্রভাব ও কৌশলগতভাবে অবস্থানের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই সম্ভাব্য ত্রিপাক্ষিক করিডোর আঞ্চলিক ভূ রাজনীতিতে চীনের প্রভাব আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবকিছু একসঙ্গে বিবেচনা করলে ভারত মহাসাগর অঞ্চলে একটি বৃহত্তর ভূ রাজনৈতিক চিত্র স্পষ্ট হয়ে উঠছে। একদিকে আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের সাবমেরিন, অন্যদিকে বঙ্গোপসাগরে মোংলা বন্দর ঘিরে চীনের অর্থনৈতিক উপস্থিতি বাড়ছে। একই সঙ্গে চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে সম্ভাব্য আঞ্চলিক অর্থনৈতিক করিডোর আলোচনা নতুন কৌশলগত সমীকরণ ইঙ্গিত দিচ্ছে। এসব ঘটনাকে এক সূত্রে গেঁথে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন ভারত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং ভারতের চারপাশে ধীরে ধীরে একটি নতুন কৌশলগত পরিবেশ তৈরি করছে। তবে প্রশ্ন উঠছে, ভারত কি সত্যি চাপে পড়েছে, নাকি এ নিয়ে অতিরঞ্জিত ধারণা তৈরি হচ্ছে? ভারতের সামরিক সক্ষমতা, নৌবাহিনীর আঞ্চলিক উপস্থিতি এবং কূটনৈতিক শক্তি আসলে কতটা মজবুত? এসব প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে বর্তমান পরিস্থিতি ভারতের জন্য কতটা বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এবার দেখা যাক ভারতের দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি বাস্তব চিত্র কেমন। পাকিস্তানের নতুন সাবমেরিন কি তাহলে ভারতের জন্য সত্যিকারের সামরিক চ্যালেঞ্জ? বাস্তবে পরিস্থিতি ভিন্ন। পাকিস্তান তার নৌশক্তি বাড়লেও ভারত ইতিমধ্যে অনেক বৃহত্তর ও প্রযুক্তিগতভাবে উন্নত সাবমেরিন বহর গড়ে তুলছে। ভারতের সবচেয়ে শক্তিশালী সম্পদ দেশীয় প্রযুক্তিতে নির্মিত অরিহন্ত শ্রেণীর পারমাণবিক সাবমেরিন। এগুলো প্রচলিত ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় অনেক দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে সক্ষম এবং K-15 ও K-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন
করে। এর মাধ্যমে ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে মজবুত হয়েছে। তবে ভারতের প্রস্তুতি এখানেই থেমে নেই। 2035 সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীতে 200-র বেশি যুদ্ধজাহাজ, একাধিক বিমানবাহী রণতীর এবং আরও উন্নত পারমাণবিক সাবমেরিন যুক্ত করার বড় পরিকল্পনা চলছে। একই সঙ্গে শত্রুর সাবমেরিন শনাক্ত ও ট্র্যাক করার সক্ষমতা দ্রুত বাড়ানো হচ্ছে। P-8I পোসাইডন সামুদ্রিক টহল বিমান, আধুনিক অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, ড্রোন এবং সমন্বিত নজরদারি নেটওয়ার্কের মাধ্যমে ভারত মহাসাগরে 24 ঘন্টা কার্যকর নজরদারি বজায় রাখছে। অর্থাৎ আক্রমণাত্মক শক্তির পাশাপাশি প্রতিরক্ষা ও নজরদারির ক্ষেত্রেও ভারত ধারাবাহিকভাবে তার সক্ষমতা জোরদার করছে। এই বিশ্লেষণ থেকে স্পষ্ট যে পাকিস্তানের সাবমেরিন বৃদ্ধি ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করলেও ভারতীয় নৌবাহিনীর সামগ্রিক শ্রেষ্ঠত্ব এখন সুস্পষ্ট। এবার আসি ভূগোলের কথায়, যেটা আসলে ভারতের সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তির সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলো এমন একটি অবস্থানে রয়েছে যেখানে পুরো মালাক্কা প্রণালীর উপর সরাসরি নজরদারি চালানো সম্ভব। বিশ্বের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়েই চীনের অধিকাংশ জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করে। সামরিক পরিভাষায় এই দ্বীপপুঞ্জকে বলা হয় ডুবতে না পারা এয়ারক্রাফট ক্যারিয়ার। ইতিমধ্যে এখানে বিমান ঘাঁটি রয়েছে, আর এখন গ্রেট নিকোবর প্রকল্পের অধীনে বড় আকারের বন্দর, নতুন বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং অত্যাধুনিক সামরিক স্থাপন গড়ে তোলা হচ্ছে। রানওয়েকে 3000 মিটারেরও বেশি লম্বা করা হচ্ছে, যাতে ভারী সামরিক বিমান সহজেই ওঠানামা করতে পারে। নিকোবর থেকে মালাক্কা প্রণালী মাত্র কয়েকশো কিলোমিটার দূরে। ফলে চীনের কোনো জাহাজ যেই মুহূর্তে ভারত মহাসাগরে প্রবেশ করবে, ভারত তা প্রায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম হবে। এই ভৌগোলিক সুবিধা ভারতকে আঞ্চলিক নজরদারি ও কৌশলগত প্রতিরক্ষায় উল্লেখযোগ্য সুবিধা দিচ্ছে। মোংলা বন্দরকে ঘিরে বাড়তে থাকা কৌশলগত আলোচনা সত্ত্বেও ভারত নিজের সামুদ্রিক অবস্থান আরো শক্তিশালী করার পথে এগোচ্ছে। বঙ্গোপসাগরে ভারতের অন্যতম প্রধান শক্তির কেন্দ্র হল বিশাখাপট্টনম, যেখানে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডারের সদর দপ্তর। একই সঙ্গে আন্দামান ও নিকোবর কমান্ডের সক্ষমতাও বাড়ানো হচ্ছে, যাতে ভারত মহাসাগরের পূর্বাঞ্চলে নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ শুধু প্রতিরক্ষা নয়, পুরো অঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতিও ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। এবছর ভারত মিলান নামে বড় মাপের আন্তর্জাতিক নৌ মহড়ার আয়োজন করছে, যেখানে একাধিক দেশের যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। এছাড়া আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোটের মাধ্যমে ভারত সামুদ্রিক সহযোগিতা ও নজরদারি বাড়িয়ে চলছে। ভারতের কৌশলগত পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল নেকলেস অব ডায়মন্ড। এর আওতায় ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে বিভিন্ন দেশের সঙ্গে বন্দর ব্যবহার ও সামরিক বাণিজ্যিক চুক্তি করছে ভারত, যাতে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে কার্যকর মোকাবিলা করা যায়। সব মিলিয়ে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে চীনের অগ্রসরের বিপরীতে ভারত ও তার প্রতিরক্ষা ও কূটনৈতিক কৌশল সক্রিয়ভাবে এগিয়ে নিচ্ছে। এবার আসি মিয়ানমারের প্রসঙ্গে। কাগজে কলমে চীন, বাংলাদেশ, মিয়ানমার অর্থনৈতিক করিডর যতটা আকর্ষণীয়, বাস্তবে তার পথ ততটাই কঠিন। কারণ এই মুহূর্তে মিয়ানমার এখনও দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। দেশটির বিস্তীর্ণ এলাকায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল, আর বহু গুরুত্বপূর্ণ অঞ্চল বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর দখলে রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সম্ভাব্য করিডোরের একটি বড় অংশ এমন সব এলাকায় পড়ে যেখানে নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত। ফলে এই প্রকল্প বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা সংকট। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর হামলা, অবকাঠামো নির্মাণে বাধা এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে অতীতেও একাধিক প্রকল্প দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা সংকট। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে পার্থক্য ও আস্থার ঘাটতি রয়েছে। ফলে শুধু অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করলেই এই করিডর বাস্তবে গড়ে উঠবে এমনটা বলা কঠিন। অনেক বিশ্লেষকদের মতে নিরাপত্তা ও রাজনৈতিক সংকটের সমাধান ছাড়া এই প্রকল্প বাস্তবায়নে আরো বহু বছর সময় লাগতে পারে। এমনকি শেষ পর্যন্ত পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন নাও হতে পারে। আর ঠিক এই জায়গাতেই ভারতের কূটনীতি চুপচাপ কাজ করছে। ভারত মিয়ানমারের সরকারের সঙ্গে সম্পর্ক রাখছে, আবার যেসব বিদ্রোহী গোষ্ঠীর হাতে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ আছে তাদের সঙ্গেও যোগাযোগ রাখছে। ভারত আর মিয়ানমারের মধ্যে অনেক পুরনো সাংস্কৃতিক আর পারিবারিক সম্পর্ক আছে। দুই দেশের সীমান্তে একই ধরনের আদিবাসী জনগোষ্ঠী বাস করে। এই কারণে ভারতের ওপর মিয়ানমারের মানুষের আস্থা তুলনামূলক বেশি। ভারত কালাদান নামের একটা প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকায় রাস্তা আর যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে। চীন যেখানে বড় ঋণ দিয়ে দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলার অভিযোগ প্রায়শই শোনা যায়, ভারত সেখানে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে সরাসরি স্থানীয় মানুষের উপকারে আসার চেষ্টা করছে। এই পার্থক্যটাই দীর্ঘমেয়াদী অনেক বড় ভূমিকা পালন করে। সব মিলিয়ে যদি পুরো ছবিটা দেখা যায়, তাহলে একটা স্পষ্ট মানচিত্র সামনে আসে। আরব সাগরে পাকিস্তানের নতুন সাবমেরিন, বঙ্গোপসাগরে মোংলা বন্দরে চীনের উপস্থিতি বৃদ্ধি, কিংবা মিয়ানমার হয়ে নতুন অর্থনৈতিক করিডোরের চেষ্টা। যাই হোক না কেন, ভারত প্রতিটি চ্যালেঞ্জের জবাব নিজের মতো করে তৈরি করে রেখেছে। কোনো উচ্চকণ্ঠ ঘোষণা নয়, কোনো হইচই নয়, শুধু নীরবে কাজ এগিয়ে চলছে। সাবমেরিন বহর সম্প্রসারণ, আন্দামান নিকোবরের সামরিক অবকাঠামো শক্তিশালীকরণ,
সমীকরণ, আন্তর্জাতিক কূটনৈতিক জোট এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা সবকিছু চলছে একযোগে। ভারত মহাসাগরের নামের মধ্যেই ভারতের নাম লুকিয়ে আছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যে দেশ ভৌগোলিকভাবে এই বিশাল সমুদ্রের কেন্দ্রস্থলে অবস্থিত তাকে ঘিরে ফেলা সহজ কাজ নয়। প্রতিবেশীদের হাতে নতুন অস্ত্র আসতে পারে, নতুন বন্দর চুক্তি হতে পারে, কিন্তু ভূগোল এবং দীর্ঘমেয়াদী কৌশলগত রাতারাতি বদলানো যায় না। ভারতের হাতে সময় আছে, ধৈর্য আছে এবং প্রয়োজনীয় কৌশলও আছে। তাই প্রশ্ন আর শুধু এটা নয় যে ভারতকে ঘিরে ফেলা সম্ভব কিনা। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।